দূরে সরিয়ে দিলেই কি দূরে সরে যাওয়া যায় ইয়ানা বেবে? আমি যদি জানতাম মিস্টার রিফাতের এইরকম একটা বিউটিফুল হট কাজিন আছে, তাহলে তার সাথে সম্পর্কটা আমি আরও আগেই তৈরি করতাম। আমি এই আঁকাবাঁকা শরীর আমার নজর পার্টিতে আমার আসার সঙ্গে সঙ্গে পড়েছিল। শুধু সুযোগেই ছিলাম তোমাকে একা পাবার, পেয়েছি আর ছাড়ছি না। এখন কাছে এসো তো দেখি। ইয়ানা কিং কর্তব্য বিমূঢ় হলো নিজের সম্বন্ধে এরকম অশ্লীল কথাবার্তা শুনে। কান গরম হয়ে এলো, কান্না করে দিল। ওয়াশরুমের বড় দূর স্লাইডিং জানালা খোলা থাকার সুবাদে বাইরের ল্যাম্পপোস্টের আলো কিছুটা ওয়াশরুমে প্রবেশ করছে, যার দরুন ইয়ানার শুধুই সামনে থাকা মানুষের ঘোলাটে চোখ আর বিশ্রী মার্কা হাসিটাই চোখে পড়ল। ইয়ানা পেছনে যেতে যেতে বলতে লাগলো, কে কে আপনি? আমায় যেতে দিন প্লিজ। সামনে থাকা মানুষটা এবার বিশ্রীভাবে হো হো করে হেসে উঠল। ইয়ানার দিকে এগিয়ে আসতে আসতে বলতে লাগলো, যেতে দেওয়ার হলে কি আমি এরকম করে তোমার পিছু ঘুরঘুর করতাম? লোকটা এবার দ্রুত পায়ে হেঁটে ইয়ানার দুকাত চেপে ধরল, সাথে হিজাবটা টেনে সরিয়ে দেওয়ার চেষ্টা করল। তৎপর ইনার দুবাহু ধরে ঠেসে ধরল দেয়ালে। নিজের মুখ এগিয়ে নিয়ে যেতে লাগলো ইয়ানার মুখের দিকে। অভিশপ্ত এক পরিবেশ সৃষ্টি হলো। ইয়ানা নিজেকে বাঁচাতে মরিয়া হয়ে পড়ল। লোকটার বুকে ঠেস দিয়ে তাকে সরিয়ে দেওয়ার মারাত্মক চেষ্টায় লিপ্ত হলো। হয়তো লোকটা ইয়ানার এই বিহেভিয়ার পছন্দ হলো না, তাই তো নিজের হাতের নখ দিয়ে ইয়ানার কবজির কাছে কিছুটা আঁচড় দিল। কিন্তু ইয়ানা তাতেও থামল না। ধস্তাধস্তির এক পর্যায়ে কোনোরকম উপায় না পেয়ে পা উঠিয়ে হাঁটু দিয়ে লোকটার পেটে সজোরে দিল এক লাথি। এতে করে কুকিয়ে উঠল সেই অসাধু ব্যক্তি। পেটে হাত রেখে ইয়ানাকে ছেড়ে কিছুটা দূরে সরে এলো। এই সুযোগে ইয়ানা দৌড়ে ঢুকে গেল পাশাপাশি অনেকগুলো বাথরুমের মধ্যে একটা বাথরুমে। ইয়ানাকে চোখের সামনে না পেয়ে লোকটা এবার ক্ষিপ্ত ষাঁড়ের মতো প্রতিটা বাথরুমের দরজা ধাক্কাতে লাগলো। চিৎকার করে ডাকতে লাগলো মেয়েটাকে। অন্ধকারের মধ্যে এটা বুঝতে অক্ষম হয় যে কোনটা ভেতর থেকে বন্ধ আর কোনটা বাহির থেকে। ইয়ানা দুহাতে মুখ চেপে ধরে, ডুকরে কেঁদে ওঠে, শরীর শিউরে উঠছে। মনে মনে সৃষ্টিকর্তার কাছে নিজের ইজ্জত রক্ষার ভিক্ষা চাইছে। খুব করে রিফাতের কথা মনে পড়ছে। একটা সময় শোনা যায় সেই মানুষটির মেজাজি আওয়াজ, সে আল্লাহ তোর গরম মাছ বের করবো আজ। একবার হাতের সামনে পাই তোর সব দেমাগ ছড়িয়ে দেব। মাংসাশী হায়নার মতো ওয়াশরুমের এ মাথা থেকে ও মাথা পায়চারি করতে থাকে সেই ব্যক্তি। প্রায় আধ ঘন্টা ধরে নিজেকে সামনে বাথরুমের এক কোণায় পড়ে থাকে ইয়ানা। মরুর বুকে বৃষ্টির মতো হঠাৎ করে শোনা যায় কারো কণ্ঠস্বর, স্বল্প স্বর। ভালোভাবে যাচাই করতেই বোঝা যায় এটা রিফাতের আওয়াজ, যা বারংবার ইয়ানাকেই ডেকে চলেছে। ইয়ানা যেন খুশিতে আত্মহারা হয়। দ্রুত গিয়ে বাথরুমের দরজা খুলতে গেলেই আবার সেই ব্যক্তির মৃদু চিৎকারের সাথে কর্কশ কণ্ঠ ভেসে আসে, তোকে তো আমি পরে দেখে নেব, বলাবি কোথায়? কথার সাথে গটগট আওয়াজ মিলিয়ে গেল। হয়তো সেও রিফাতের আওয়াজ পেয়েছে। ইয়ানা শুকনো ঢোক গিলে ফুপিয়ে উঠল। হালকা দরজা খুলে এদিক সেদিক তাকিয়ে কোনো কিছু না ভেবে দৌড় দেয়। বাহিরে এসে করিডরের শেষ প্রান্তে দেখতে পায় রিফাত উল্টো করে দাঁড়িয়ে আছে। ইয়ানার জটিলতার বাঁধ ভাঙে। হাওয়ার বেগে ছুটে যায় সেই কাঙ্ক্ষিত মানুষটির দিকে, জাপটে ধরে পেছন থেকে। দরজায় টোকার আওয়াজ পেয়ে থেমে যায় ইয়ানা। চোখ মুখ লাল করে ফেলেছে কাঁদতে কাঁদতে। রিফাত এক দৃষ্টিতে তাকিয়ে আছে ইয়ানার পানে। শরীরের প্রত্যেক শিরায় আক্রোশের তেজ বয়ে যাচ্ছে। দাঁতে দাঁত পিষে নিজেকে সংযত রেখেছে। সেই ব্যক্তিকে সামনে পেলে রিফাত কি করবে তা নিজেও জানে না। ইয়ানার কান্না তার সহ্য হচ্ছে না। মেয়েটার উপর দিয়ে এত কিছু বয়ে গেল, আর সে জানতেই পারল না। বুকের মধ্যে তৈরি হলো অসহনীয় ক্লেশ। দ্বিতীয় দফায় দরজায় টোকা পড়তেই রিফাত চকিত হলো, কিন্তু ইয়ানা একই রকমভাবে কেঁদে যাচ্ছে। মায়া হলো রিফাতের। দুহাত উঁচিয়ে ইয়ানার কান সমেত ঘাড় চেপে ধরল। চোখের পানি মুছিয়ে দিয়ে মেয়েটার কপালে এক শিথিল চুমো এঁকে দিতেই ইয়ানা বিস্ফোরিত নয়নে রিফাতের দিকে তাকালো। রিফাত অবশ্য সেই দৃষ্টিকে বেশি পাত্তা না দিয়ে বলল, দরজায় কে দেখতে হবে, ওনা ঠিক করো। ইয়ানা নিজের দিকে তাকাতেই লজ্জায় কুঁকড়ে যায়। রফা দফা অবস্থা তার। তার মানে সে এতক্ষণ রিফাতের সামনে এই অবস্থায় বসেছিল। ইস! চটজলদি নিজের ওনা মাথায় বুকে পিঠে জড়িয়ে নেয়। রিফাত একবার ইয়ানার দিকে তাকিয়ে দরজার দিকে এগিয়ে যায়।
রিফাত জানে ইয়ানা কোনো সময় অমার্জিতভাবে থাকে না। মাথা থেকে ওড়না তার খুব কম সময় পড়ে। দরজা খুলে দিতে দেখে সাথে ইব্রাহিম সাহেব দাঁড়িয়ে আছে। অত্যন্ত চিন্তিত মুখে আর কিছুটা হাঁপাচ্ছে। না হয়তো সিঁড়ি ভেঙে উপরে উঠে আসার জন্য এই অবস্থা। রিফাত ভদ্রতা সম্পূর্ণভাবে দাদুর হাত ধরে তাকে ভেতরে নিয়ে আসলো। বুঝতে বাকি নেই এত কষ্ট করে সিঁড়ি ভেঙে ওঠার কারণ শুধুই ইয়ানা। এদিকে ইব্রাহিম সাহেব খুশিতে আত্মহারা। তার প্রাণের নাতি আর তার নাত বউকে একই রুমে একই সাথে দেখে তার যে আর খুশির বাজ হয় না। মনে মনে আল্লাহকে হাজারবার শুকরিয়া জানানো তার মনোকামনা আজ পূরণ হলো। শুধু চোখ জুড়িয়ে যাবে সেই দিন যেদিন তার নাতির ঘরের ছোট্ট সন্তানের মুখ দেখবে। ইয়ানার পাশে বসে তার মাথায় হাত রাখতে ইয়ানা মাথা তুলে এতক্ষণ লজ্জায় নতজানু হয়ে বসে থাকলেও এখন দাদুর জায়গা দেখে বেশ ঘাবড়ে যায়। দাদুর দিকে তাকিয়ে চিন্তিত কণ্ঠে বলে, দাদু উপরে উঠে এলে যে, তুমি জানো না তোমার হাঁটুর সমস্যা? দূর, আমি 70-এর যুবক, হাঁটুর ব্যথা গেছে তেল নিতে। শুনলাম নাকি আমার ইয়ানা দিদিভাইটার অনেক জ্বর, তাকে নিয়ে দেখি কি আর থাকতে পারা যায়? আমি ভালো আছি দাদু, আলহামদুলিল্লাহ। ভালো তো হতেই হতো দিদিভাই, আমার দাদু ভাইয়ের অক্লান্ত সেবা পেয়ে সুস্থ হওয়ারই কথা। ইয়ানা এবার ফট করে রিফাতের দিকে তাকায়, যে কিনা এতক্ষণ তাদেরই কথা শুনছিল নীরবে দাঁড়িয়ে। সত্যি তো, কাল রাতে সে অজ্ঞান হয়ে যাওয়ার পর তার যে আর কিছুই মনে নেই। ইয়ানার মনের কোণ ছেয়ে গেল শীতল অনুভূতি। আজ মানুষটাকে এত ভালো লাগছে কেন? সমাজের বুকে এমন মানুষ আছে যারা শুধু ভদ্রতার মুখোশ পরিহিত এক অসাধু ব্যক্তি, যাদের দেখার পর আমাদের এটা মনেই হবে না যে এইসব মানুষদের আসল চেহারা কতটা ভয়ঙ্কর। কিছুক্ষণ আগে রিফাত সেই ব্যক্তির খোঁজ পেয়েছে যে ইয়ানাকে হ্যারাস্ট করেছিল। ঘর থেকে বেরিয়েই রিফাত প্রায় সারাটা দিন নিজেকে তাকে খোঁজায় মশগুল রেখেছিল। মরিয়া হয়ে উঠেছিল সেই লোকটিকে হাতের কাছে পাওয়ার জন্য। আহিল শুধুই নিঃশব্দে রিফাতের সমস্ত কর্ম দেখে গিয়েছে। দেখেছে রিফাতের ক্রোধে পরিপূর্ণ মস্তিষ্ক, শক্ত চোয়ালের মাঝে লোকটাকে চিবিয়ে খাওয়ার মতো ক্রোধ, আর ইয়ানার প্রতি অগাধ আস্থা, শ্রদ্ধা আর হয়তো কোথাও না কোথাও ভালোবাসাও। অবশেষে খোঁজখবর নেওয়ার পর জানা গেল যে লোকটি আর কেউ নয়, বরং রিফাতের নার্সিং হোমেরই একটি জুনিয়র ডিরেক্টর, যার ইন্টারভিউ নিয়ে চাকরি দিয়েছিল আহিল। আজ যদি না রিফাত আর আহিল তাদের নার্সিং হোমের পাশের মেন রাস্তার সিসিটিভি ফুটেজ না দেখত, তাহলে হয়তো কখনোই এই ব্যক্তির খোঁজ পেত না তারা। রাগে ক্রোধে রিফাত নিজের হাত মুঠিবদ্ধ করে সজোরে দেয়ালে আঘাত করে। উত্তেজনায় শরীরের সমস্ত রগ ফুলে উঠেছে। রিফাতের এমন ব্যবহারে আহিল এগিয়ে আসে, তাকে শান্ত করতে বলে, রিফাত কাম ডাউন প্লিজ। ভাই সামলা নিজেকে, আমি জানি তোর মধ্যে এখন কি চলছে, আর স্বাভাবিক এটা। কিভাবে নিজেকে সামলাবো? পুরো একটা দিন ওই ব্লাডি রাস্কেলটা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর এদিকে আমার ইয়ানা প্রতিটা মুহূর্তে নিজের সাথে যুদ্ধ করে চলেছে। ও আজ শেষ আহিল, ওকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো। ও আমার ইয়ানার দিকে হাত বাড়িয়েছে, তার পবিত্রতাকে নষ্ট করার চেষ্টা করেছে। ওকে আমি ছাড়বো না, ওর কলেজাটা মাপবো আমি। পাশের টেবিলে সজোরে এক লাথি দিয়ে হন হন করে বেরিয়ে গেল রিফাত। এদিকে হ্যাবলাকান্তের মতো দাঁড়িয়ে আছে আহিল। তার যে কম রাগ হচ্ছে তা কিন্তু নয়। ইয়ানাকে সে নিজের ছোট বোনের নজরেই দেখে, কিন্তু রিফাতের এইরকম আচরণ আর ইয়ানার প্রতি পজিটিভনেস আহিল পাকরুদ্ধ। রিফাতের বলা কথা আমার ইয়ানা যেন মস্তিষ্কে গিয়ে ঠেকেছে। তার মানে তার নিরামিষ বন্ধুটা প্রেমে পড়েছে, গভীর প্রেমে, যা থেকে বেরিয়ে আসা আর সম্ভব নয়। কারণ প্রেমটা অন্য কারো প্রতি নয়, বরং প্রেমটা স্বয়ং তার স্ত্রীর প্রতি। ধীরে ধীরে পানশালা বার যে খালি হয়ে যাচ্ছে, সেদিকে কোনো নজর নেই এই ব্যক্তির। সে যে এক নারীতে মেতে আছে তাকে বিভিন্ন রকমভাবে ছুঁয়ে দিতে অত্যাধিক ব্যস্ত। নারীটি যে খুব উপভোগ করছে সেই ব্যক্তির ছুঁয়ে দেওয়া তা কিন্তু নয়, কারণ তাকে যে জোর করে নিজের সাথে ধরে রাখা হয়েছে, নিজেকে ছাড়াতেও পারছে না কোনো রকমভাবে। গাড়িটা সজোরে ব্রেক কষিয়ে মুহূর্ত ব্যয় না করেই নেমে আসে রিফাত। চোখে মুখে ক্রোধের ছাপ। গাড়ি থেকে নেমে আসার আগে নিজের চশমা খুলে গাড়ির সিটে রেখে দেয়। ততপর হন হন করে পানশালার মধ্যে ঢুকতে ঢুকতে নিজের শার্টের হাতা কোণে অবধি গোটাতে থাকে। সে যেন এক লৌহ মানব।
এ যেন রিফাত নয়, কোনো এক শক্তি তার উপর ভর করেছে মনে হচ্ছে। কপালের রগগুলি অস্বাভাবিক ফুলে উঠেছে, ফর্সা চেহারা রাগের কারণে লাল আভায় ফুটে উঠেছে। রক্তবর্ণের চোখ নিয়ে এগিয়ে যাচ্ছে, আজ পোলই ঘটবে। রিফাতের পেছনে একরকম দৌড়ে গেল আহিল। তার ইনফরমেশন অনুযায়ী এখানে আছে সেই দুর্বৃত্ত ব্যক্তি, তাই তো পানশালাটাকে খালি করার নির্দেশনা দিয়েছে ফোনেই। নিজের কাঁধে কারো শক্ত হাতের স্পর্শ পেয়ে চোখে মুখে বিরক্তি এনে ব্যক্তিটি পেছন ফিরে বলতেই লাগে, কে বে? না, পারল না লোকটি নিজের কথাটা সম্পূর্ণ করতে। তার আগে নাকের ওপর পরপর অনেকগুলি ঘুষির কারণে পিছিয়ে গেল ব্যক্তিটি। কিছু অনুধাবন হলো না, বুঝতেও পারল না তার সাথে মুহূর্তেই হলোটা কি। নাক থেকে বেরিয়ে আসা টাটকা রক্তে নিজের আঙুল ছুঁয়ে সামনের দিকে তাকাতেই ব্যক্তির অন্তরাত্মা কেঁপে ওঠে। রিফাতকে দেখেই তার পিলে চমকে যায়। আশেপাশে কেউ নেই, পুরো জায়গা ফাঁকা। তার সাথে থাকা মেয়েটিও উধাও। প্রাণ রক্ষা করতে গেলে পালাতে হবে, না হলে রিফাত আজ তাকে মেরেই ফেলবে। কিন্তু তার হলো কই, ধেয়ে গেল রিফাত। দাঁতে দাঁত পিষে নিজের মাথা দ্বারা শ্বাসাঘাতে সেই ব্যক্তির মাথায় আঘাত করতেই এক প্রকার ছিটকে পড়ে দূরে। রিফাত তাতেও ক্ষান্ত হয় না। বার কাউন্টার থেকে একটা বিয়ারের বোতল হাতে তুলে তেড়ে যায়। মেঝেতে শুয়ে কাতরানো ব্যক্তিটির কানের পাশে সেই কাচের বোতল ভাঙে। আহিল কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে দূরে। এ যেন এক নতুন রিফাতকে আবিষ্কার করছে সে। ছোটবেলাকার বন্ধুকে আবারও নতুনভাবে উপলব্ধি করতে পারছে। শান্তশিষ্ট অল্পভাষী ছেলেটার হিংস্র রূপ দেখছে আজ। রিফাতকে থামাবে সেই সাহসও নেই আহিলের। You bloody bastard! How dare you to touch her? Who dared you to touch my wife? হাতে থাকা সেই আধা ভাঙা কাচের বোতল দিয়ে লোকটিকে আঘাত করার আগেই আহিল এগিয়ে আসে, ধরে ফেলে রিফাতকে। এক প্রকার টেনে তাকে দূরে নিয়ে আসে। ক্ষিপ্ত রিফাতকে বোঝানোর সুরে আহিল বলে, রিফাত প্লিজ প্লিজ কাম ডাউন, একটু শান্ত হও। এবার ওকে মারলে ও মরে যাবে, কেসটা তখন অন্যদিকে ঘুরে যাবে। ভাই আমার, প্লিজ বোঝো ভাই। ওকে আমি মেরেই ফেলবো। নিজেকে এক প্রকার ছাড়িয়ে রিফাত আবারও সেই ব্যক্তিটির দিকে এগিয়ে গিয়ে সর্বশক্তি দিয়ে লাথি দেয়। সেই ব্যক্তিটির গোপনাঙ্গে যার দরুন সঙ্গে সঙ্গে এক গগনবিদারী চিৎকার দিয়ে উঠে লোকটি। এরই মাঝে এসে হাজির হয় পুলিশ, যাকে আগে থেকে আহিল ইনফর্ম করে রেখেছিল। থ্যাঙ্কস এ লট মিস্টার রিফাত অ্যান্ড আহিল। এর আগে ওই জানোয়ারটার উপরে অনেকগুলো অ্যাবিউজিং হ্যারাসমেন্টের কেস এসেছিল আমাদের কাছে, কিন্তু আমরা কিছুই করতে পারিনি তার বাবার পাওয়ারের জন্য। কিন্তু আজ তার বিরুদ্ধে পক্ক প্রমাণ আমরা পেয়েছি। আর এটা সম্ভব হয়েছে শুধু আপনাদের জন্য। এবার আর ওর বাঁচার কোনো উপায় নেই। ওর বাবা যত বড়ই মন্ত্রীর রাখুক না কেন, ডাক্তারের মুখোশ পরে এই পাশবিক অন্যায় আর বরদাস্ত হবে না। একজনের জন্য পুরো ডক্টর সম্প্রদায়কে বদনাম হতে দেব না। You are welcome, Inspector. But I have something to tell you, and it's my request. এরপরে যা করবেন আপনারাই করবেন। I don't want to involve my wife in all these things. She is very sensitive. আমি চাই না তার কোনো অসুবিধা হোক, and she is already very frustrated. ইন্সপেক্টর বিস্তার হাসল, বলল, বউকে অনেক ভালোবাসেন দেখছি, চিন্তা করবে না, কোনো অসুবিধা হবে না আপনাদের। ব্যালকনির রেলিং ধরে দাঁড়িয়ে আছে ইয়ানা। রাত হয়েছে, শরীরও অনেকটা সুস্থ লাগছে। তার পা ঘেঁষে বসে লেজ দোলাচ্ছে মিশি। মনটাও এখন ফুরফুরে। চাঁদের মৃদু আলো নিজের গায়ে মাখতে ব্যস্ত ইয়ানা। মাঝের মধ্যে মিটিমিটি হাসে। মনে পড়ছে সকালে বাহিরে যাওয়ার আগে রিফাত এক প্রকার হুমকি দিয়েছিল, বলেছিল, বাচ্চাদের মতো লাফালাফি করবে না, সারাদিন এই ঘরেই থাকবে। বোর ফিল হলে তোমার ওই মিশিকে আনবে, আর অবশ্য আলিয়ার সাথে সময় কাটাবে। আমি আজ আসছি, টেক কেয়ার। কথাটি যতবার মনে পড়ছে ততবার ইয়ানা আনমনে মুচকি হেসে উঠছে। কেমন একটা ভালো লাগছে যেন। কাল রাতের তিক্ত অভিজ্ঞতা আর তাকে গ্রাস করতে পারছে না। একটু আগেই প্রায় আধা ঘন্টা ধরে ফোন আলাপ করেছে আতিকার সাথে। কথা বলার এক পর্যায়ে ইয়ানা যখন বলে সে এখন রিফাতের রুমে আছে, এটা শুনে আতিকা এক প্রকার লাফিয়ে ওঠে। গড়গড় করে জিজ্ঞাসা করে, এই এই, তুই না প্রতিজ্ঞা করেছিলিস রিফাত ভাই রুমে প্রবেশ করবি না, আর এখন তুই উনার রুমে বসে আমার সাথে কথা বলছিস?
ব্যাপার কি ইনু? সামথিং সামথিং? নাথিং। আসলে কাল রাতে আমার ভীষণ জ্বর আসে আর আমি অজ্ঞানও হয়ে যাই। তখন উনিই আমার বাড়িতে নিয়ে আসে আর সকালবেলা উঠে দেখি আমি ওনার রুমে। বাবা, রাক্ষস খারস থেকে সোজা উনি? ইস, এখনই তোকে পুরো পাক্কা বউ বউ লাগছে। ইয়ানা কিছুটা লজ্জা পায় আতিকার কথায়, কিন্তু সেই লজ্জা লুকাতে কিছুটা রোগীর ভঙ্গিতে বলে, এই, আমি জানি তুই রেগে নেই, শুধু লজ্জা লুকাতেই অ্যাক্টিং। আচ্ছা যা, দয়া করলাম, দেব না লজ্জা। দেখবো রিফাত ভাই লজ্জা দিলে তুই কি করিস। বলেই হেসে উঠল আতিকা। ইয়ানা কিছুটা দমে গেল, আর খুশিও হলো। মেয়েটা তাকে অনেক বোঝে। তৎপর তারা এটা সেটা নিয়ে কথা বলতে শুরু করলো, মানে ওই ইংলিশে যাকে বলে গার্লস টক। ইয়ানার এইসব ভাবনা চিন্তার মাঝেই এসে হাজির হলো ইয়াসমিন বেগম। এসে মেয়ের পাশে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, এই শরীর কেমন লাগছে? ইয়ানা মায়ের দিকে তাকিয়ে হেসে দিল। কিছুক্ষণ আগে এসেও তার মা এই একটা প্রশ্নই করে গেছে। ভালো আছি আম্মা। তুমি না এই প্রশ্নটা কিছুক্ষণ আগেই করলে। তাতে কি, যখন মা হবি তখন বুঝবি মায়েদের চিন্তা। ইয়ানা দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়িয়ে মাথা নোয়ালো। সেই সকাল থেকেই মেয়েটা কোনো না কোনো রকম ভাবে লজ্জা পেয়েই চলেছে। ইয়াসমিন বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে আদর করে দিয়ে বলল, ইনু, রিফাত খুব ভালো ছেলে। ছেলেটাকে আমি সেই ছোটবেলা থেকে দেখছি। একটু গম্ভীর কিন্তু মন পরিষ্কার। আজ সকাল সকাল বাইরে যাওয়ার আগে আমায় বলে গেল, খালাম্মা, ইয়ানা আমার রুমে, শরীরটা ভালো নয়, ওকে জাগাবে না, আমি যতক্ষণ না আসছি। কথাটা সম্পূর্ণ করেই চলে গেল, কিছু বলার সুযোগটিও দিল না। কিন্তু বিশ্বাস কর, আমার যে তখন এত ভালো লেগেছিল তা বলার বাহিরে। মনে হচ্ছিল আমার পরে আমার মেয়ের পাশে দাঁড়িয়ে থাকার মতো মানুষ আমি পেয়েছি। আমি এখন চিন্তামুক্ত। ইনু, সম্পর্ক একটা নৌকার মতো, যাকে ঝুঁকিপূর্ণ অশান্ত সমুদ্রের মধ্যে টিকিয়ে রাখতে হয়। আশা করি তুই আমার কথা বুঝেছিস। রাত বাড়ছে, সাথে বাড়ছে ঠান্ডাও। মুখে রুচি না থাকার সত্ত্বেও ইয়াসমিন বেগম এবং মিসেস আইফিয়া মিলে ইয়ানাকে প্রায় জোর করে কিছু লোকমা ভাত খাইয়েছে। রুমে একা থাকতে বিরক্ত লাগছিল, তাই কিছুক্ষণ আলিয়াকে সাথে করে নিয়ে আসে রিফাতের রুমে। এটা সেটা নিয়ে গল্প করার পর দেখে আলিয়া হাই তুলছে। হয়তো ঘুমে ধরেছে মেয়েটার, তাই ইয়ানা আর তাকে আটকায়নি। চলে যেতে বলে আলিয়াও হাই তুলতে তুলতে আড়মোড়া ভঙিয়ে বেরিয়ে পড়ে রিফাতের রুম থেকে। ইয়ানা বিছানায় কিছুক্ষণ শুয়ে আশেপাশে নজর বোলায়। লোকটার রুম ও লোকটার মতো অত্যাধিক মার্জিত, পরিষ্কার পরিচ্ছন্ন। কেউ বলবেই না এই রুমে একটা ছেলে বসবাস করে, কারণ সচরাচর ছেলেদের রুম অত্যাধিক অগোছালো হয়। একা একা শুয়ে থাকতেও ভালো লাগছে না, তাই বিছানা থেকে উঠে আবার ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। মিশিটাও নেই, সেও চলে গিয়েছে তার নিজ তৈরি করা ঘুমাবার জায়গায়। এক মনে আকাশবাণী তাকিয়ে আছে ইয়ানা। হঠাৎ করেই ইয়ানার গায়ে পেছন দিকে কেউ পাতলা চাদর পেঁচিয়ে দিতে মেয়েটি ভয়ে চমকে ওঠে। সহসা পেছনে ঘুরতেই দেখে রিফাত দাঁড়িয়ে আছে। বুকে হাত দিয়ে কিছুক্ষণ নিঃশ্বাস টেনে বলে। রিফাত উত্তর দেয় না, শুধু নিঃশব্দে হেঁটে আসে। ইয়ানার সামনাসামনি দাঁড়িয়ে হাত বাড়ায় একে একে ইয়ানার কপালে, গলা, গাল, নিজের উল্টো হাত দিয়ে কিছুক্ষণ স্পর্শ করে, হয়তো শরীরের তাপমাত্রা দেখে। এদিকে ইয়ানা কিছুটা কেঁপে ওঠে। হুট করে রিফাতের এমন স্পর্শে শিউরে ওঠে শরীর। যখন তুমি ছাদ দেখতে ব্যস্ত ছিলে তখন এসেছি। জ্বর তো নেই বললেই চলে। রাতে খাবার খেয়েছো? ইয়ানা চোখ তুলে তাকায়, মিনমিনে কণ্ঠে বলে, আপনি খেয়েছেন? রিফাত কিছু বলে না, শুধু নিঃশব্দে মাথা ঝাঁকিয়ে সম্মতি প্রকাশ করে। তারপর ইয়ানার পাশ ঘেঁষে দাঁড়ায়, জিজ্ঞাসা করে ইয়ানাকে, রাত বাড়ছে, এখনো ঘুমাওনি কেন? ইয়ানা ঠোঁট উল্টায়, বলে, চেষ্টা করেছি ঘুমানোর, কিন্তু ঘুম আসেনি। রিফাত মাথা বাঁকিয়ে নিঃশব্দে হাসে। তার 10 বছরের জন্মদিনের দিন এই মেয়েটা হয়েছে। কতই না এই মেয়েটাকে কোলে কোলে নিয়ে ঘুরেছে, খেলেছে, আর এখন এই মেয়েটাই তার বউ। ভাবা যায়? ইয়ানার চাঁদ দেখা নিয়ে হুট করে মনে পড়ল তার দাদির কথা। ইয়ানাকে চোখে হারাতেন তিনি, নিজের কোলে বসিয়ে ইয়ানাকে চাঁদের গল্প শোনাতেন, আর ছোট্ট ইয়ানা তা ভীষণ আনন্দের সাথে শুনত। ছোটবেলায় দাদি তোমায় চাঁদের বুড়ি বলতো, মনে আছে? ইয়ানা ভ্রু কুঁচকায়, মন খারাপের সাথে অত্যাধিক অবাক সুরে বলে, না, আমার তো মনে নেই। আপনার এখনো মনে আছে? মনে থাকবে না কেন স্টুপিড?
আমি তোমার থেকে হাতে গোনা 10 বছরের বড়। যেসব কথা আমার মনে আছে সে সমস্ত তোমার কিছু দামনে থাকারই কথা। কথাটি বলে রিফাত মুচকি হাসে। ইয়ানা কিছুটা মুগ্ধ হয়ে সেই হাসির দিকে তাকিয়ে থেকে বলে, আপনার হাসি তো মাশাআল্লাহ, তো হাসেন না কেন? রিফাত হাসি থামিয়ে দেয়। গলা কেশে হুট করে নিজের গম্ভীর রূপে ফিরে যায়। কম বয়সী ছেলেটি এতগুলো কথা বলে ফেলল মেয়েটির সাথে। নিজের উপরে একটু অবাক হয়। ইয়ানা ঠোঁট বাঁকায়, চোখ তুলে কিছুক্ষণ রিফাতের দিকে তাকিয়ে রয়। কালো টি শার্ট, খয়েরি ট্রাউজার আর লেদার জ্যাকেট জড়ানো লোকটাকে কিছুটা ক্লান্ত লাগছে। চোখে মুখে তা স্পষ্ট, হয়তো আজ হসপিটালে একটু বেশি কাজ ছিল। ইয়ানা ভাবুক কণ্ঠে বলে, নার্সিংহোমের প্রথম দিনেই বুঝি অনেক বেশি কাজ ছিল। আপনাকে অত্যাধিক ক্লান্ত দেখাচ্ছে, কফি নিয়ে আসি আপনার জন্য। রিফাত দৃষ্টি ফেরায়। নিঃশব্দে কিছুক্ষণ তাকিয়ে থাকে ইয়ানার মুখপানে। চাঁদের শুভ্র আলোয় মেয়েটির মুখশ্রী আরো বেশি মায়াময় হয়ে উঠেছে। ভীষণ স্নিগ্ধ লাগছে ইয়ানাকে। রিফাত হুট করে স্লো ভয়েসে বলে ওঠে, বেশ ক্লান্ত আমি, আরাম চাই। রিফাতের ভারী গভীর এবং উষ্ণ নিঃশ্বাসে ইয়ানা বারে বারে কেঁপে উঠছে। নিজের পেটের কাছে রিফাতের তন্দ্রায় জর্জরিত মুখখানার দিকে স্নিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে ইয়ানা। তার হাত এখনো রিফাতের সিল্কি চুলের মাঝে। তখনকার বলা রিফাতের কথা কিছুতেই ফেলতে পারল না ইয়ানা। রিফাতের বলার ধরন এতটাই প্রবল ছিল যে ইয়ানার না করার কোনো উপায় ছিল না, আর কোথাও না কোথাও তার না বলার ইচ্ছেও ছিল না। ইয়ানা তখন রিফাতের হাত ধরে শব্দহীন তাকে রুমে নিয়ে আসে। নিজে বিছানার পাশে বসে রিফাতকে ঠিক তার পাশেই ঘুমানোর জায়গা করে দেয়। রিফাতও বাধ্য ছেলের মতো কথা না বাড়িয়ে বালিশে মাথা রাখে, আর মুহূর্তের মধ্যেই অনুভব করতে পারে যে মেয়েটার নরম হাতের ছোট ছোট আঙুল ছুঁয়ে যাচ্ছে তার চুলের মাঝে। রিফাত অনিমেষ তাকায় ইয়ানার পানে। নিজেকে এই মেয়েটা হতে যতই দূরে সরিয়ে রাখার চেষ্টা করেছে, ততই যেন তার চেষ্টা বিফলে যাচ্ছে। যেমন এখন নিজের ক্লান্তি ভরপুর পুরুষালী দেহের ক্লেশ যেন এই মেয়েটার সামান্য ছোঁয়াতেই কেমন উবে যাচ্ছে। ব্যাস, ক্লান্ত রিফাত নিমেষেই ডুবে যায় ঘুমের সাগরে। এখন রিফাতের উপস্থিতি ইয়ানার অসহ্য লাগছে না, বরং আজ সারাদিন যখন রিফাতের আশেপাশে ছিল না তখন ইয়ানার শয্যাতীত লাগছিল। ঘুমের ঘরে রিফাত কখন কুলবালিশ ছেড়ে ইয়ানার কোলে মাথা রেখে পেটে মুখ গুজে ইয়ানার কোমর আঁকড়ে ধরেছে তা ইয়ানা নিজেও জানে না। তবে ভালো লাগছে, এক আলাদা প্রশান্তি অনুভব করছে মেয়েটা। অবশ্য লজ্জায় লালও হচ্ছে। এদিকে মিসেস আশফিয়া আর মিস্টার আফতাব অনুমতি ছাড়াই হুট করে রিফাতের রুমে ঢুকে পড়ে। রিফাত আসলে কথা শেষ করার আগেই মিস্টার আফতাব সামনে তাকাতে লজ্জায় পড়ে যায়। ছেলে আর বৌমাকে এই সুন্দর অবস্থায় দেখে অস্বস্তি হয়। মিসেস আশফিয়ারও একই অবস্থা। আর ইয়ানা, সে চোখ বড় বড় করে সামনে তাকিয়ে আছে। ভ্যাবাচাকা খেয়ে গেছে মেয়েটা। লজ্জায় একাকার সে, মুখ থেকে কথা তার উবে গেছে। মিসেস আশফিয়া মেকি হাসি দিয়ে আফতাব মিয়ার হাত টেনে বাহিরে নিয়ে আসে আর রুমের দরজা বন্ধ করে দেয়। বয়স বাড়লো কিন্তু আক্কেল আর হলো না। ছেলে আর ছেলের বউয়ের রুমে কেউ নক না করে প্রবেশ করে নাকি? মিস্টার আফতাব থমথমে মুখে বলে, আমি তো আর অত ভাবিনি। ভাববে না কেন? হ্যাঁ, হাত দামরা বুড়ো। ইস, মেয়েটা কি লজ্জায় না পড়লো। তবে যাই বলো আশফু, ওদের সম্পর্কের উন্নতি দেখে আমার কি যে খুশি লাগছে তা আমি প্রকাশ করতে পারবো না। ইয়ানাকে আমি সুখী দেখতে চাই, প্রচন্ড সুখী। আশফিয়াও তার স্বামীর কথায় সহমত পোষণ করল। তারা তো তাদের এই 2 সন্তানকে সবসময় সুখে দেখতে চেয়েছিল, আর আজ যখন সেই আশা পূর্ণ হতে দেখেছে তখন তাদের আনন্দের আর বাদ সয় না। এদিকে গ্লানি ইয়ানাকে চেপে ধরেছে। লজ্জায় নত যেন হতে হতে মাথা ঠেকালো রিফাতের প্রশস্ত ললাটের ওপর। চোখ বন্ধ করে নিজেকে সামাল দেওয়ার কিছুক্ষণ পর চোখ খুলে আর চোখের সামনে ভেসে ওঠে রিফাতের ঘুমন্ত সুদর্শন চেহারা। এই তন্দ্রার ঘোরে বুধ লোকটা এমনিতেই অনেক রূপবান, তার উপর যখন মনে হয় এটা তার বর, তখন যেন ইয়ানা শিউরে ওঠে। যেমন এখন এই মুহূর্তে লোকটার দিকে পলকহীন তাকিয়ে আছে। একটা ঘোর কাজ করছে কি যেন মনে করে হাত বাড়িয়ে রিফাতের সুন্দর চাপ দাঁড়িয়ে ছুঁয়ে দিতে লাগলো, আপন মনে কোনো বাঁধন ছাড়াই। এত সুন্দর হতে আপনাকে কে বলেছিল? হ্যাঁ, পার্টিতে সব ললনারা চোখে গিলে খাচ্ছিল আপনাকে। কেন, তুমি কি জেলাস ফিল করছিলে? ইয়ানা এবার তড়িৎ গতিতে মাথা তুলে তাকায় রিফাতের দিকে। চোখ বন্ধ তো বন্ধই আছে,
ইস, তার মানে ইয়ানার সব কথা শুনে ফেলেছে। নিজের কপাল চাপড়াতে মন চাইছে ইয়ানার। লজ্জা নিবারণ করতে গিয়ে তাকে আবারও সেই লজ্জায় পড়তে হবে। তা জানলে সে এই রুম থেকেই চিরবিদায় নিত। দক্ষিণার দমকা হাওয়া যেন ইয়ানার সর্বাঙ্গে জড়িয়ে দিল। ইয়ানার মনে হচ্ছে কেউ মাটি ফাঁক করে দিক আর সে তার মধ্যে ঢুকে যাক। এরই মাঝে রিফাত ইয়ানার হাত আবারও নিজের মাথায় রেখে বলল, ঘুম হালকা আমার, খুব নিম্ন আওয়াজে খুলে যায়, ভালো করে মাথা টিপে দাও, ঘুমাই। ইয়ানা ভ্রুকুচকে চোখ বন্ধ করে নার্ভাস হাসি দেয়। বাকরুদ্ধ সে, নরম গাল দুটো লাল বর্ণ ধারণ করেছে। রুদ্ধ নিঃশ্বাস ফেলল। তৎপর আবারও রিফাতের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। এই যে রিফাত চাইলেও সরিয়ে আনতে পারল না নিজেকে মেয়েটার সান্নিধ্য হতে। এইরকম অনুভূতির নাম কি দেবে সে? ওয়াশরুম থেকে ফোনের অনবরত কটু শব্দে বিরক্তি নিয়ে চটজলদি মুখ ধুয়ে বেরিয়ে এলো আতিকা। দৌড়ে গিয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকাতে কপালে ভাঁজের দেখা মেলে। অচেনা নাম্বার, আবার এত রাতে। ঘড়িতে তখন 11টা বেজে 5। রিসিভ করে কানে ফোন রেখে খুবই আলতো কণ্ঠে বলে, হ্যালো, কে? তোমার হবু বর। কতক্ষণ ধরে ফোন করছি, রিসিভ করছিলে না কেন? একে তো অচেনা নাম্বার, তার উপর এমন অধিকার খাটিয়ে কথা বলা শুনে আতিকা অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায়। তার উপর আবার বলে, তোমার হবু বর। আতিকা এবার কিছুটা শক্ত সুরে বলল, কে আপনি? না বললে ফোন কেটে দিব। ওপাশের ব্যক্তি কিছুটা ফিচেল হাসে, যা আতিকা বুঝতে পারে। ব্যক্তিটি অন্তত নমনীয় কণ্ঠ ধরে বলে, ব্যালকনিতে আসো। আতিকার কেন যেন আর কথা বাড়াতে মন চাইল না। কৌতূহল সৃষ্টি হলো মনে। বিছানা থেকে স্কার্ফ নিয়ে মাথায় আর গায়ে জড়ায়। তারপর ধীর পায়ে হেঁটে ব্যালকনিতে দাঁড়াতে তার চোখ যায় সামনে। রাস্তার ঠিক ওপাশে সাদা গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সুঠামদেহী এক যুবক। গায়ে জড়ানো হুডি, প্যান্টের এক পকেটে হাত গুজে ঠিক তার দিকেই তাকিয়ে দাঁড়িয়ে আছে, কানে তার ফোন। এই কুয়াশা আচ্ছন্ন পরিবেশেও মানুষটিকে চিনতে খুব একটা ভুল করল না আতিকা। চোখে মুখে বিস্ময় ফুটিয়ে বলল, আপনি আপনি এখানে কি করছেন? আর আর আমার নাম্বার পেলেন কোথা থেকে? মিস আতিকা, 21 সেঞ্চুরিতে দাঁড়িয়ে তুমি বলছো আমি নাম্বার পেলাম কোথায়? আর ফার্স্ট স্টেপেই এত বেশি বিস্ময় চোখে মুখে রাখলে এর পরের পদক্ষেপগুলো তো তোমার কাছে বিস্ফোরণের মতো। ব্যক্তিটির তেরা কথাতে আতিকা ভালোই বুঝতে পারে সে বলবে না তার নাম্বার সে কোথা থেকে পেয়েছে। কিন্তু মনে প্রশ্ন জাগছে, একটা না দুটো না, অনেকগুলো প্রশ্ন। আতিকা এবার কিছুটা টনটনে গলায় বলল, মিস্টার ডক্টর রাহিল শেখ, এত রাতে একটা মেয়েকে ফোন করে আমার তার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকার ব্যাপারটা কেমন একটা দেখাচ্ছে না? আহিল হাসল, শব্দহীন হাসে। তবে আতিকা ভালোই বুঝতে পারল লোকটা তার কথা উপহাস হিসেবে নিয়েছে। এখন ডক্টর আহিল তো কোনো ডক্টর নয়, সে এখন একটা ছেলে, শুধুমাত্র একটা ছেলে, যে কিনা এই শীতের ঠান্ডা কনকনে রাতে লেপের তলায় ঘুমিয়ে থাকার বদলে একটা মেয়ের বাড়ির নিচে দাঁড়িয়ে আছে। ব্যাপারটা সত্যি অনন্য। আতিকা কেঁপে উঠল। আহিলের কথায় কি যেন একটা ছিল। আতিকার এখনো মনে আছে আহিলের সাথে তার প্রথম দেখার কথা। প্রায় 10-15 দিন আগে আতিকা কলেজ থেকে বাড়ি ফেরার সময় বৃদ্ধ ব্যক্তিকে রাস্তায় পড়ে থাকতে দেখে ছুটে যায় আতিকা। কৌতূহলবশত লোকটিকে ডাকতে লাগে, কিন্তু দেখে সে নিথর, অজ্ঞান। আতিকা নিজের ব্যাগ থেকে জলের বোতল বের করে লোকটার মুখে ছিটালেও কোনো পরিবর্তন ঘটে না। এদিকে আতিকা লোকটাকে ছেড়েও যেতে পারছে না, মায়া হচ্ছে। আতিকা অনেকের কাছে সাহায্য চায়, কিন্তু ব্যস্ত শহরে সবাই অনবসর। শেষে যখন আতিকা আসা হতো, ঠিক তখনই তার সামনে এসে হাজির হলো একটা গাড়ি, আর সেটা থেকে নেমে আসে আহিল। কি হয়েছে ওনার? জানি না, রাস্তায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে ছুটে আসে। পানির ছিটাও দিয়েছি, কাজ হয়নি, প্লিজ একটু হেল্প করুন। আতিকার ঘাবড়িয়ে যাওয়ার কণ্ঠ শুনে আহিল নিবিড় চোখে তাকায় মেয়েটার দিকে। তৎপর এগিয়ে যায় লোকটার কাছে। কিছুক্ষণ দেখার পর আহিল বলে, ওনাকে ইমিডিয়েটলি হসপিটালে ভর্তি করাতে হবে। আপনি ওনার কে? কেউ না। আতিকার কথা শুনে আহিলের বুঝতে বাকি থাকে না। মেয়েটার মনে মনুষ্যত্ববোধ প্রখর, তাই তো কোনো অচেনা ব্যক্তির কষ্ট দেখে সেও বিড়ারত। কথা না বাড়িয়ে লোকটিকে নিজের গাড়িতে তুলে নিয়ে আতিকাকেও বসতে বলে। আতিকাও কথা না বাড়িয়ে নিঃশব্দে বসে যায়।
সামনের এক হসপিটালে সমস্ত ফর্মালিটি পূরণ করে লোকটাকে অ্যাডমিট করে দেয় আহিল। লোকটির বাড়ির সদস্য কেউ জানিয়ে দেয়। কেমন আছেন উনি? আতিকার অস্থির কণ্ঠে আহিল হালকা হেসে বলল, ডোন্ট ওয়ারি, সব ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সাহায্য না করলে আজ হয়তো খারাপ কিছুই ঘটে যেত। একজন ডক্টর হিসেবে আমি যা করেছি সেটা আমার কর্ম, কিন্তু তুমি মনুষ্যত্বকে প্রাধান্য দিয়ে যা করেছো সেটা অতুলনীয়। সরি, তুমি করেই বললাম। দেখে বোঝাই যাচ্ছে তুমি অনেক ছোট আমার থেকে। ইটস ওকে। আপনি ডক্টর? হ্যাঁ, বাবা মার স্বপ্ন পূরণ করতে এখন আমি ডক্টর আহিল শেখ। আতিকা জামান। আচ্ছা, আল্লাহ হাফেজ। আতিকা চলে যেতে নিলে আহিলের কথাই থেকে যায়। কিন্তু কোনো কিন্তু না, গাড়িতে বসো। 7-5 চিন্তা করে আতিকা সম্মতি প্রকাশ করে। এইভাবে হয় তাদের প্রথম দেখা। আতিকা। আহিলের কণ্ঠে আতিকা বাস্তবে ফিরে আসে। জোরে নিঃশ্বাস ফেলে, তাকায় সামনের দিকে। মানুষটা এখনো ঠাই দাঁড়িয়ে আছে, চোখ এখনো তার দিকেই। নিচে আসো। আহিলের স্বল্প বাক্যে ভীতির শিকার হয় আতিকা। শুকনো ঢোক গিলে বলে, কি? নিচে আসো আতিকা, না হলে এই বান্দা এরকম ভাবেই তোমার বাড়ির নিচে দাঁড়িয়ে থাকবে। ব্যাপারটা তখন অত্যধিক অনন্য দেখাবে। কিন্তু কোনো কিন্তু না, এটা ডিসেম্বর মাসের শেষ সময়, কুয়াশাচ্ছন্ন রাতে ব্যস্ত মানুষেরা এখন নিদ্রায় নিমজ্জিত। আতিকা চোখ বুজে রুদ্ধশ্বাস ফেলে। মানুষটা যাবে না সে বুঝে গিয়েছে। তারও যেন মন টানছে, এক অদৃশ্য শক্তি আহিলের কথা মানতে বাধ্য করছে। রুমে এসে নিজের ওভারসাইজ হুডি শরীরে জড়িয়ে টুপিটা মাথায় টেনে নেয়। তৎপর অত্যাধিক সংগোপনে কৌশলের সাথে বাড়ি থেকে বেরিয়ে আসে। আতিকার হেঁটে আসা দেখে আহিল বাঁকা হাসি দিয়ে ফোনটা পকেটে পড়ে নেয়। বুকের মধ্যে কেমন অস্থির লাগছে। আতিকা নতজানু হয়ে হেঁটে এসে আহিলের কিছুটা সামনাসামনি দাঁড়ায়। এই কুয়াশা আচ্ছন্ন রাতে ফাঁকা রাস্তায় দুই নরনারী অনুভূতি আলাপ করছে। একে অপরের দ্বিতীয় আলাপে কেমন এক দীর্ঘকালের চেনা জানার চেতনা বার্তা পাচ্ছে। আহিল দুই পকেটে হাত ঢুকিয়ে এগিয়ে আসে আতিকার দিকে। তৎপর ঝুঁকে যায় মেয়েটার মুখের কাছে, ম্লান স্বরে বলে, 15 দিন 8 ঘন্টা আর 23 সেকেন্ড আগে এই মেয়ের আলাপ আমার মন মস্তিষ্ক আঁকড়ে ধরেছে। আমার রাতের ঘুম করেছে হারাম, আমার শান্ত হৃদয়টাকে অশান্ত করেছে। তার দর্শনায় কাতর চোখ দুটো বিদ্রোহ শুরু করেছে যেন। তাই নীড় ভুলে যাওয়া পাখির ন্যায় ছুটে এসেছি তার কাছে। মেয়ে, তুমি বড্ড ভয়ঙ্কর এক দেখাতেই আমার হৃদয় কেড়েছ। শাস্তি তোমার কাম্য, আজীবন আমার হয়ে যাওয়ার শাস্তি দিলাম তোমায়। পুরো শরীর শিউরে উঠল আতিকার। বয়ে গেল এক শিহরণ, কেঁপে উঠল মস্তিষ্ক। রন্ধ্র চলমান যেন। একই নব অধ্যায় উদযাপন। আজ আতিকা আকাশপানে চাহিয়া বলবে, এত মধুর শাস্তিও হয় নাকি? সকালে হালকা রোদ চোখে পড়ার সুবাদে রিফাতের ঘুম ভাঙে। উপলব্ধি করতে পারে সে কারো অনেক কাছে, অত্যাধিক কাছে, যার উষ্ণ গভীর নিঃশ্বাস তার বুকে আছড়ে পড়ছে। একই ব্ল্যাঙ্কেটের মধ্যে দুজন। মূলত ইয়ানাকে নিজের সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ঘুমোচ্ছে সে। 1 সেকেন্ডের জন্য রিফাতের পুরো শরীর কেঁপে উঠল। ইয়ানার ঘুমন্ত চেহারার মোহনীয় রূপের ঝলকানে রিফাতের আখিদয় শিথিল করে দিচ্ছে। সুদীর্ঘ কেশের অল্পক্ষণের ঘুমন্ত চড়ুই পাখিকে বিরক্ত করছে। রিফাত হাত বাড়িয়ে গাল থেকে চুল সরিয়ে কানের পাশে গুছে দিতেই ইয়ানা হাঁসফাঁস করে ওঠে, আর রিফাত সাথে সাথেই উঠে বসে। ওয়াশরুম থেকে গোসল করে বেরিয়ে দেখে ইয়ানা বিছানার উপরে বসে আলসি ভাঙছে। ইয়ানা চোখ পিটপিট করে তাকালো ঘড়ির দিকে। দেখলো 7:30 বেজে ঘড়ির কাঁটা ঘুরছে সবে। এত সকালে রিফাতকে গোসল করে রেডি হতে দেখে ইয়ানা অবাক সুরে বলে, এত সকালে গোসল করেছেন, আপনার কি শীত করে না? আর এত সকালে পরিপাটি হয়ে কোথায় যাচ্ছেন? রিফাত আয়নার সামনে দাঁড়িয়ে একবার ইয়ানার দিকে তাকালো। পাক্কা বৌদের মতো কথা বলছে ইয়ানা। তারপর হাতে ঘড়ি পড়তে পড়তে বলল, নার্সিং হোম যাই, ওটি আছে। আর শীত করবে কেন? গিজার লাগিয়েছি কিসের জন্য, স্টুপিড? এই, আপনি আমায় খালি স্টুপিড বলেন কেন? হ্যাঁ। রিফাত তার ল্যাপটপ ব্যাগ নিয়ে ইয়ানার কাছে যায়। মেয়েটার মুখের দিকে ঝুঁকে গিয়ে বলে, আচ্ছা, এবার থেকে নির্বোধ বলবো। কলেজ ছুটি হলে ফোন করবে আমায়। বলেই বেরিয়ে গেল রিফাত। ইয়ানা এদিকে হাবাগোবা হয়ে বসে আছে। অনেকক্ষণ ভেবে চিন্তে মিনমিনের কণ্ঠে উচ্চারিত করে,
স্টুপিড আর নির্বোধ কি আলাদা? একটা ক্লাস বাঙ্ক করেছে ইয়ানা আর আতিকা। শেষের বিনা পয়সায় থুথু দানকারী স্যারের ক্লাস থেকে তারা দুজন প্রায় বিরত থাকে। স্যারটা কথা বললেই মুখ থেকে গাদা গাদা থুথু এসে স্টুডেন্টদের মুখে পড়ে। তাই তো ছাত্রছাত্রীরা ভালোবেসে ডাকে থুথু দান স্যার। ক্যাম্পাসে বসে আড্ডা চলছে দুজনের। ইয়ানা নন স্টপ বকে যাচ্ছে, কিন্তু আতিকা সে তো ব্যস্ত চ্যাটিংয়ে। আহিলের সাথে জমিয়ে কথা চলছে তার। নব অনুভূতির জোশ খেলে যাচ্ছে আতিকার মনে। ভালো লাগার জোয়ারে ভাসছে সে। কথায় কথায় আহিল কালকের ঘটনাও বলে দেয় আতিকাকে। মানে ইয়ানার সেই রাতের থেকে শুরু করে রিফাতের সেই হিংস্র রূপ, ওই লোকটাকে মারা পর্যন্ত সবকিছু শুনে আতিকা অবাক, কারণ তার প্রিয় বান্ধবী এ বিষয়ে তাকে কিছুই জানায়নি। এই এত কার সাথে চ্যাট করছিস বলতো? কতক্ষণ ধরে কথা বলছি, রেসপন্সই দিচ্ছিস না। আতিকা এবার মাথা তুলে ফোন থেকে খুবই সিরিয়াস ভাবে বলে, ইনু, তুই কিছু লুকাচ্ছিস না তো আমার কাছ থেকে? কি লুকানোর কথা বলছিস? আতিকা সেই রাতের ঘটনা বর্ণনা করতেই ইয়ানার মুখ ছোট হয়ে যায়। বিষণ্ণ হয়ে বলে, আসলে আতু, আমি ওই দিনের কথা ভাবতেই চাইছিলাম না, তাই আমি আর ওই বিষয়ে কথা বলতে চাইনি। আতিকাও এবার কিছুটা দুঃখ পায়। প্রিয় বান্ধবীর অপ্রিয় স্মৃতি আবারও তুলে ধরল। আতিকা নতজানু হয়ে বলল, সরি ইনু। বাদ দে। আচ্ছা, এই কথাটা তুই জানলি কই থেকে? এবার ফেসে গেল আতিকা। আহিলের কথাটা বলবে কি করে, তার তো লজ্জা করে। এমনিতেই কাল রাতের কথা ভেবে মাঝে মাঝে ব্লাশ করে উঠছে। এরকমটা নয় যে সে আহিলের কথা ইয়ানাকে বলবে না, কিন্তু এই মুহূর্তে বলতে চাইছে না, সময় বুঝে বলবে। তাই কথা ঘোরানোর জন্য আতিকা বলল, এইসব ছাড়, তোকে আরো একটা ধামাকাদার কথা বলি। গাড়ি ড্রাইভ করছে রিফাত, পাশে চুপটি করে বসে আছে ইয়ানা। ইয়ানার কল করার আগেই কলেজের সামনে এসে হাজির রিফাত। জিজ্ঞাসা সূত্রে প্রকাশ করে সামনেই কোনো দরকারে এসেছিল, তাই ইয়ানার ফোন করার আগেই চলে এসেছে। ইয়ানা কথা এগোলো না, নীরবে গিয়ে বসলো ড্রাইভিং সিটের পাশে। এক পলক রিফাত তার পাশে বসে থাকা হালকা মিষ্টি রঙের ফ্রক, প্লাজো আর মাথায় কাপড় টানা মেয়েটির দিকে তাকিয়ে গাড়ি স্টার্ট দিল। ইয়ানা কেমন নিশ্চুপ হয়ে বসে আছে, চোখ মুখ কেমন গোমরা করে আছে সে। চোরা চোখে একবার রিফাতের দিকে তাকালো সে। হালকা আকাশি রঙের শার্ট, কালো জিন্স, শার্টের হাতা কোণে পর্যন্ত গুটিয়ে রাখা, চোখে সব সময়ের মতো গোল ফ্রেমের চশমা, সিল্কি চুল কিছুটা কপালে আস্তানা খুঁজেছে, চাপ দাড়িওয়ালা ফর্সা সুশ্রী মাসুম চেহারা। যে কেউ এই মানুষটির সান্নিধ্যে লাভ করতে চাইবে এমন ঘটন লোকটার। কিন্তু এই মাসুম নির্মল চেহারার পিছনে যে একটা দুর্বোধ্য ক্রুদ্ধ মানুষ লুকিয়ে আছে তা বোঝা অসম্ভব। আতিকার বলা কথার সাথে রিফাতের এই শান্তশিষ্ট চেহারার কোনো তুলনা নেই। বেশি হ্যান্ডসাম লাগছে নাকি আমায়? খুবই স্বাভাবিক কণ্ঠ, দৃষ্টি তখনও সামনের দিকে রিফাতের। হুট করে রিফাতের এরকম অবাঞ্ছিত কথায় ভড়কে গেল ইয়ানা। দ্রুত চোখ সরিয়ে নিল। সামনের দিকে তাকিয়ে গাড়ি চালানোর পরেও ইয়ানার দৃষ্টি কিভাবে লক্ষ্য করতে পারল রিফাত? ইয়ানা ভাবনায় পড়ল লজ্জায়ও। রিফাত আর চোখে ইয়ানার থমথমে মুখ দেখে বেশ মজা পেল। বাঁকা হাসল সঙ্গোপনে। মনে পড়ল আজ সকালে বলা আহিলের প্রশ্ন। তো কি ভাবলি? আহিলের এমন প্রশ্নে ফাইল থেকে মাথা তুলে ভ্রু কুঁচকে বলল, কোন বিষয়ে? তোর আর ইয়ানার সম্পর্কের বিষয়ে। এরকম এক প্রকার কথায় রিফাত বুঝল না কি উত্তর দেবে সে। কিন্তু এই কদিনে এইটুকু বুঝতে পেরেছে ইয়ানাকে সে আর ছাড়তে পারবে না। মূলত ছাড়তে চায় না, সে বাধা পড়েছে। ভরসা, আস্থা আর দায়িত্বের বেড়াজালে ইয়ানার চেহারা ভেসে ওঠে চোখের সামনে। না, পারবে না মেয়েটার থেকে দূরে যেতে। এই পবিত্র বন্ধন ভেঙে ফেলতে পারবে না সে। মেয়েটার বাড়িয়ে দেয়া ভরসার হাতকে ফিরিয়ে দিতে পারবে না। রিফাত দেখেছে ইয়াসমিন বেগমের চোখে এক পাহাড় সমান আশা, মেয়েকে সুখে দেখার তাড়না। সেই আকাঙ্ক্ষা পূরণ করতে হবে রিফাতকে। উপেক্ষা করার বিধান নেই। যদি স্বয়ং ইয়ানা তাকে ছেড়ে দেওয়ার কথা বলে, তাহলে তার কথাও সে শুনবে না, মানবে না। দরকার পড়লে আজীবন এই দায়িত্ব পালন করেই কাটিয়ে দেবে সে। বন্ধু, তুমি পড়েছ প্রেমে, গভীর প্রেমে। আর উঠতে পারবো না চান্দু। মাঝে মাঝে নিঃশব্দতাই সকল প্রশ্নের জবাব হয়। বুঝি। আহিলের কথায় চমকে ওঠে রিফাত। সে কি সত্যি প্রেমে পড়ল নাকি মায়ায়? কোনোটাতেই নয়, শুধুই কর্তব্য, আর কিছুই না। আপনি ওই লোকটাকে মেরেছেন?
খুবই সঙ্গীনভাবে প্রশ্ন ছুড়ে দিল ইয়ানা রিফাতের দিকে। ইয়ানার কথার অর্থ না বুঝে রিফাত ভ্রুকুচকে বিবশ কণ্ঠে বলে, কার কথা বলছো? কাকে মেরেছি আমি? ইয়ানা এবার ঘুরে তাকালো রিফাতের দিকে। ইস, কি অবুঝ। আমি ওই লোকটার কথা বলছি যে সেই রাতে আমার। পুরোটা বলার সুযোগ দিল না রিফাত। মিনিটের মধ্যেই তার চেহারায় মোহনীয় রূপ উবে সেখানে এসে হাজির হলো একরাশ রুষ্ট। ইয়ানার দিকে গরম দৃষ্টি নিক্ষেপ করে দাঁতে দাঁত পিষে বলল, তো তোমার কি মনে হয় আমি ওই বাস্টার্ডকে বাড়িতে ডেকে পঞ্চভোগ খাওয়াবো, আদর যত্ন করবো তাকে? রিফাতের চাহনি দেখে ইয়ানা গোপনে ঢোক গেল। নিভে গেল এতক্ষণ ধরে জ্বালিয়ে রাখা শিখা। মিয়ে গেল মেয়েটা। ভাবল সত্যি তো রিফাত ভুল কি করেছে। উচিত শিক্ষা লোকটার প্রাপ্য ছিল। কে বলেছে তোমায় এই কথাটা? কোথা থেকে জেনেছো? রিফাতের রাশভারী কণ্ঠে ইয়ানা কেঁপে উঠল। মিনমিনে কণ্ঠে উচ্চারিত করল, আতিকা। রিফাত ভেবেছিল আহিল ছাড়া এই কথা ইয়ানাকে কেউ বলবে না, কিন্তু আতিকার নাম শুনে কিছুটা বিস্মিত হলো। তারপর বুদ্ধিমত্তা প্রয়োগ করল। আজকাল আহিলের উড়ে বেড়ানো কারণ বুঝতে সক্ষম হলো। এরই মধ্যে শোনা গেল ইয়ানার মৃদু স্বরে বলা কাঙ্ক্ষিত শব্দ, আমি জানতাম না আপনি এত ক্রুদ্ধ। মারপিটও করতে পারেন দেখে মনে হয় না। ইয়ানার বাচ্চা সুলভভাবে বলে ওঠা কথায় রিফাত বাঁকা হাসি ফুটিয়ে তোলে। সহসা ইয়ানার ডাগর আঁখি যুগলের পানে চাহিয়া বলল, আরো অনেক কিছু উপলব্ধি করা বাকি আছে, তোমায় যে আমি আর ছাড়ছি না। রিফাত কথাটি বলে গাড়ি চালাতে মন দিল। আর ইয়ানা, সে হতবাক নির্বাক। বুকের মধ্যে কেমন ছলাৎ শব্দ হচ্ছে। কণ্ঠনালীতে শব্দ ফেসেছে। নিঃশ্বাস হয়েছে দৃঢ়। চোখের পাতা যেন রিফাত হতে সরছেই না। হাওয়ার বুক চিরে এগিয়ে যাচ্ছে হাফিজের বাইক। লুকিং গ্লাসে বারবার দেখে চলেছে তার পেছনে বসে থাকা মেয়েটাকে। সকালের মোলায়েম রোদ মেয়েটির চোখে মুখে এসে পড়াতে তাকে সদ্য ফুটে ওঠা সূর্যমুখী লাগছে। বেলায় নাকি মেয়েটার টিউশন। একা একা রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখে হাফিজ ইনিয়ে বিনিয়ে তাকে ঠিক নিজের বাইকে তোলে। বোঝাপড়া আছে মেয়েটার সাথে। এক মুহূর্তে হাফিজের আলিয়ার প্রতি অনুরাগের বদলে একরাশ রাগ কাজ করছে। হুট করে নিজের বাইকটা থামিয়ে দিতে আলিয়া হুমড়িয়ে পড়ে হাফিজের পিঠে। নাকে ব্যথা লাগে। নাক ডলতে ডলতে আলিয়া তেতে যাওয়া স্বরে বলে, এই হাঁপানি রোগীর বাচ্চা, বাইক থামালি কেন? আমার যে টিউশনে দেরি হয়ে যাচ্ছে তার উপরে নাকেও লেগে গেল। ধুর। হাফিজ কোনো উত্তর দেয় না। চুপচাপ বাইক থেকে নেমে এসে বাইক স্ট্যান্ড করে। আর আলিয়া একই রকমভাবে বাইকের উপর বসে থাকে। তারপর আলিয়ার সামনাসামনি দাঁড়ায়। আলিয়ার পাশের সিটে হাত রেখে রুষ্ট কণ্ঠে বলে, আলিয়া কিছুক্ষণ ইনোসেন্ট ফেস বানিয়ে হাফিজের কথা হজম করে। ততপর খুবই মিষ্টি হেসে জবাব দেয়, আরে তুমি জানো সিয়াম ভাই একটা নতুন বাইক কিনেছে, তোমার বাইক থেকেও আরো বেশি সুন্দর। আলিয়া একই রকমভাবে মিষ্টি সুর করে বলতে থাকে। হাফিজের রাগ যেন তার চোখেই পড়ছে না। তুমি জানো সিয়াম ভাই ভীষণ ভালো। আমি নিশিকে খুঁজে পাচ্ছিলাম না, বাইরে খুঁজতে গিয়েছিলাম। তখন সিয়াম ভাই আমায় দেখে মিশিকে আমার কোলে দেয়। উনি কথা বলে কি সুন্দর, খুবই ফ্রি মাইন্ডের উনি আর কি। হাফিজের জ্বলন্ত রাগে আলিয়ার কথা যেন কেরোসিনের মতো কাজ করছে। হাত মুঠিবদ্ধ করে ক্রুদ্ধ চোখে আলিয়ার দিকে তাকিয়ে রয়। কিন্তু মেয়েটা চুপই হয় না। এক নাগারে সিয়ামের তারিফ করেই চলেছে। আশেপাশে যেন আর কিছুই নেই। হাফিজের ক্লেশপূর্ণ চেহারা তার সামনে থেকে যেন উবেই গেছে। আর সহ্য হচ্ছে না হাফিজের। আলিয়াকে এক প্রকার বাচ্চাদের মতো বাইক থেকে নামিয়ে রাস্তায় দাঁড় করায়। হুট করে এরকম হাওয়াতে আলিয়া হক চুকিয়ে যায়। এতক্ষণে হাফিজ নিজের বাইকে বসে। বাইক স্টার্টও করে ফেলেছে। আলিয়া ফ্রু কুসকে বলে, আরে আমিও তো যাব নাকি, আমার নামালে কেন? কিন্তু হাফিজ বাইকে টান দিল আর চোখের নিমিষেই গায়েব হয়ে গেল আলিয়ার দৃশ্য হতে। আলিয়া যখন বুঝতে পারল এই প্রায় শুনশান সড়কে সে একা আর হাফিজ তাকে ছেড়ে চলে গিয়েছে, তখনই মেয়েটার নাক ঠোঁট ফুলিয়ে ফুপিয়ে উঠল। অভিমানের পাহাড় জমল হাফিজের প্রতি। রাত তখন 9:30। ড্রয়িং রুমের সোফাতে বসে টিভিতে সিনচান দেখতে ব্যস্ত ইয়ানা আর আলিয়া। চোখ টিভি থেকে সরছেই না। এর মধ্যে বেজে উঠল কলিং বেল। একবার দুবার। এবার রান্নাঘর থেকে আওয়াজ আসলো মিসেস আশফিয়ার। কি আলু,
টিভির মধ্যে ঢুকে গিয়েছিস নাকি? কানের দোরগোড়ায় কি তালা ঝোলানো? শুনতে পাচ্ছিস না কলিং বেলের আওয়াজ যাচ্ছে? মায়ের চিৎকার শুনে আলেয়া করুণ চোখে ইয়ানার দিকে তাকালো। ইয়ানা আলেয়ার চোখের ভাষা বুঝতে পারল, তার মানে সে যেতে ইচ্ছুক নয় দরজা খুলতে। ইয়ানা ঠোঁট ফেলিয়ে মুখ থেকে চ উচ্চারণ করে হেলে তুলে দরজা খুলতেই সামনে দেখল রিফাতের ক্লান্ত মুখ। দরজার পিলারের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ছেলেটা। খারাপ লাগলো ইয়ানার। রিফাত একবার চোখ তুলে মাথা থেকে পা পর্যন্ত ইয়ানার পানে তাকিয়ে চোখ বুলালো। তৎপর ভেতরে প্রবেশ করতে করতে ইয়ানার উদ্দেশ্যে বলল, কফি নিয়ে এসো। ইয়ানা কিছু বলল না, শুধুই মাথা নাড়িয়ে সম্মতি পোষণ করল। তৎপর চলে গেল রান্নাঘরে। ইয়াসমিন বেগম এবং মিসেস আশফিয়া রান্নাঘরে টুকিটাকি কাজ করছে। তাদের দিকে তাকিয়ে ইয়ানা ঠোঁট বাঁকিয়ে বলল, উনি কফি চাইছে। ইয়ানার কথায় মিসেস আশফিয়া এবং ইয়াসমিন বেগম একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসল। দুজনের মনে অদ্ভুত শান্তি লাগছে। ছেলে মেয়ে দুটোর সম্পর্ক স্বাভাবিকের দিকে এগোচ্ছে, সেটা দেখেই দুজনের অন্তর শিথিল হয়ে গেল। ইয়াসমিন বেগম বলল, তো নিয়ে যা, আমাদের বলছিস কেন আবার? মিসেস আশফিয়া ইয়ানার কাছে এসে বলল, কফি চেয়েছে তরুণী, আমার উনি চাইলে আমি করে দিতাম, এখন তরুণী চাইছে, তুই দে। ইয়ানার চিত্ত আকুল হলো। লাজুকতা এসে ভর করলো হলদেটে মুখে। চুপচাপ চুলায় পাতিল বসালো। দরজা খুলে রুমে প্রবেশ করতে দেখলো রুম ফাঁকা। বাথরুম থেকে পানি পড়ার আওয়াজ আসছে। ইয়ানার পিছন পিছন রুমে প্রবেশ করলো মিশিও। সোফার সামনে টি টেবিলে কফির মগ রেখে ধপ করে সোফাতে বসে পড়ল ইয়ানা, যেন কত বড় যুদ্ধে জয়ী হয়ে এসেছে সে। কিয়ৎকাল পর ইয়ানার নজর গেল তার পাশে রিফাতের রাখা ব্যাগ আর স্টেথোস্কোপ এর দিকে। ইয়ানার চোখ চকচক করে উঠল। চটজলদি স্টেথোস্কোপ নিয়ে কানে গুঁজে নিল। তারপর কিছুটা ডক্টরি ভঙ্গিতে তার পায়ের কাছে দাঁড়ানো মিশিকে কোলে তুলে নিল। আয় তোর হার্টবিট মাপি। বলেই মিশিকে উল্টিয়ে স্টেথোস্কোপের ডায়াফ্রাম চেপে ধরে মিশির নরম দেহে। ইয়ানার এই অদ্ভুত কার্যক্রম মিশির ঠিক পছন্দ হলো না, তাই ছটফট করতে শুরু করলো সে। এদিকে ইয়ানা পুরোপুরি ডক্টরি অবতার নিজের মধ্যে আনার চেষ্টা করছে, কিন্তু সে অসফল। কিচ্ছু শুনতে পাচ্ছে না সে হার্টবিটের, হও নয়। এরই মধ্যে দরজা খুলে বেরিয়ে এলো রিফাত। ইয়ানার কার্যক্রমে সে অবাক, হাসবে না কাঁদবে ঠিক বুঝতে পারছে না। এদিকে মিশি রিফাতের দিকে তাকিয়ে কোল থেকে এক ঝটকায় নেমে বেরিয়ে গেল রুম থেকে। ইয়ানা কিছুটা ভরকে গেল হকচকিয়ে। দ্রুত চোখের সামনের দিকে তাকিয়ে দেখল রিফাত তারই দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। ইয়ানা নার্ভাস একটা স্মাইল দিয়ে কান থেকে স্টেথোস্কোপ খোলার আগেই রিফাত এগিয়ে এলো ইয়ানার পাশে, বসে পড়ল নীরবে। তারপর সঙ্গোপনে ইয়ানার হাতের ওপর নিজের হাত রেখে স্টেথোস্কোপের ডায়াফ্রাম চেপে ধরে ইয়ানার বুকের বাঁ পাশে। এদিকে ইয়ানা পুরোই থ, ঠোঁটের মাঝে কিঞ্চিত ফাঁকের সৃষ্টি হয়েছে। রিফাতের হঠাৎ এরকম কাজ ইয়ানার কাম্য নয়। শুনতে পাচ্ছে নিজের হার্টবিট, যা তুলনামূলকভাবে অত্যাধিক জোরে দৌড়াচ্ছে। ধকধক শব্দ জানান দিচ্ছে মেয়েটার অন্তর্নিপুণ। চোখ বড় বড় করে রিফাতের দিকে দৃষ্টি মেলে তাকিয়ে আছে। গলা শুকিয়ে আসে, আশপাশটা কেমন গরম লাগছে। নিঃশ্বাসের গতি বারণ ধরেছে। ইয়ানার হার্টবিট এত জোরে দৌড়াচ্ছে যে রিফাতও তার আভাস পাচ্ছে। ইয়ানার কম্পনের ঠোঁটের দিকে রিফাত অনিমেষ দৃষ্টিতে তাকিয়ে আছে। ইয়ানা এবার কাপা ঠোঁটে শুকনো গলায় কোনো রকম বলে, কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। রিফাত বাস্তবে ফিরল। নিজের হাত ছট করে সরিয়ে নিল রিফাত। মাথা বাঁকিয়ে কপালে বৃদ্ধা আঙুল ঘষে। পাশে তাকাতেই দেখলো ইয়ানা নেই। নীল রঙের ওড়না মুহূর্তেই দরজার কাছ থেকে উড়ে বেরিয়ে গেল। রিফাত দীর্ঘশ্বাস ফেলে সামনের চুল টেনে ধরে। কিভাবে তাকিয়েছিল সে ইয়ানার পানে, নিচের উপর বিরক্ত হলো। কফির মগ হাতে তুলে ব্যালকনিতে চলে গেল। ডিনার টেবিলে বসে ভাতের ওপর আঙুল চালিয়ে যাচ্ছে ইয়ানা। রিফাত কোনো চোখে সবটাই পরখ করছে। ইয়ানার প্রতিটা মুভমেন্ট অত্যন্ত সূক্ষ্মভাবে দেখছে সে। রিফাত। মিস্টার আফতাবের আওয়াজ শুনে রিফাত গলা কেশে তার দিকে তাকালো। জি। নার্সিংহোমে সব ঠিক আছে তো? কোনো অসুবিধা হচ্ছে না তো? না, সব ঠিক আছে। আর কম সময়ে এত বেশি সাফল্য আমার কাম্য নয়। কথাটা খুবই আলতো কণ্ঠে বলল রিফাত। ইব্রাহিম সাহেব রিফাতের কথায় পুলকিত হলেন। নাতির সফলতায় তার বুক যেন চওড়া হয়ে যায়। মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করে। তারপর রিফাতের কাঁধে হালকা চাপড়িয়ে গর্ভের সুরে বলল, সাফল্য হবেই বা না কেন, নাতি আমার বিদেশ ফেরত ডাক্তার,
তাও আবার হৃদয় বিশেষজ্ঞ। বলি কি দাদু ভাই অত্যাধিক বেশি ব্যস্ত হওয়ার আগে অত্যাধিক বেশি ব্যস্ত হওয়ার আগে ইনি দিদিভাইকে নিয়ে একটু ঘুরে এসো। আরে ইংরেজিতে ওটাকে কি বলে যেন, জমিলা? আলেয়া এবার দাদুর ভুলভাল নাম ডাকাতে রেগে গেল না, বরং এক প্রকার লাফিয়ে বলল, হানিমুন বলে দাদু ওটাকে। রিফাত থতমত খেয়ে যায় আলিয়ার কথায়। ইয়ানার লজ্জায় থুতনি ঠেকেছে বুকের সাথে। মা খালাদের খালুদের সামনে টনটনে অবস্থা ইয়ানার। মিস্টার আফতাব গলা ছেড়ে উঠে গেলেন টেবিল থেকে। ছেলে বউকে লজ্জায় ফেলতে চান না তিনি। দাদু রিফাত আর ইয়ানার দিকে তাকিয়ে মুস্কি হাসল। আলিয়া অবস্থা বুঝে ব্যবস্থা নিল। দ্রুত বেগে দুলুকমা ভাত শেষ করে দৌড় দিল রুমের দিকে। রিফাতও উঠে গেল। পড়ে থাকলো ইয়ানা। চেয়ার ছেড়ে ওঠার পূর্বেই ইয়াসমিন বেগম মেয়ের হাত ধরে থামিয়ে দিলেন। মেয়ে যে এতক্ষণ ধরে শুধুই ভাতের উপর আঁকিবুকে করছিল সেটা তার চোখ এড়ায়নি। নিজের হাতে ভাত মেখে ইয়ানার মুখের সামনে ধরতেই মেয়েটা চুপচাপ খেয়ে নিল। রুমে এসে দেখল রিফাত সোফায় বসে ল্যাপটপ চালাচ্ছে। ডাইনিং টেবিলের ঘটনা মনে পড়তেই কেমন লজ্জা লজ্জা লাগলো। ইয়ানা গুটি গুটি পায়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ল বিছানার এক কোণ ঘেঁষে। আর মুহূর্তেই তলিয়ে গেল ঘুমের সাগরে। বেশ রাত পর্যন্ত রিফাত কাজে ব্যস্ত থেকে মুক্তি পেয়ে বিছানায় গেল। বেঘরে ঘুমিয়ে থাকা ইয়ানা ঘুমের মধ্যে দূরত্ব গুছিয়ে ফেলল। ঝাপটে ধরল রিফাতকে কোলবালিশ ভেবে। রিফাতের প্রশস্ত বুকে নিজের জায়গা খুঁজে নিল ইয়ানা। মুখ গুজে দিল রিফাতের গলদেশে। ইয়ানার উষ্ণ নিঃশ্বাস রিফাতের গলা বুক দখল করল। যুবক বয়সের বেসামাল ইচ্ছে রিফাতকে ধরা দিল, কিন্তু তা প্রকাশের নিষেধাজ্ঞা জারি করল সে। ইয়ানাকে সরানোর চেষ্টা করে হিতের বিপরীত হলো। আরো দৃঢ় হলো ইয়ানার বন্ধন। চোখ বুঝে রুদ্ধশ্বাস ফেলে হারিয়ে গেল সেও তন্দ্রার রাজ্যে। আজ একটা ক্লাসও পার করেনি ইয়ানা আর আতিকা। দীর্ঘ সময় ক্লাসে মশগুল থাকার কারণে দুজনেই বেশ ক্লান্ত। তৃতীয় সেমিস্টারের পরীক্ষাও এগিয়ে আসে। সময় ভীষণ চঞ্চল, কেমন জানি কিশোর চিত্তের ন্যায় খুশ মেজাজে ছুটে চলেছে। এদিকে প্রিয় বান্ধবীর মেজাজও আজকাল বেশ উড়ন্ত। ইয়ানার চোখ ফাঁকি যাচ্ছে না আতিকার পরিবর্তিত চিত্ত। মেয়েটার গাল দুটো সর্বক্ষণ কেমন লাল হয়ে থাকে, চোখে মুখে কেমন অস্থির ভাব। আজ সারাটা ক্লাস জুড়ে তার কালো কালের কলমের খাপ মুখে নিয়ে কামড়িয়েছে মেয়েটা। কিছু বললেই কেমন লাজুক ভঙ্গিতে কথা বলেছে সে। ইয়ানার সন্দেহ হয়েছে কি মেয়েটার। কৌতূহল জন্মাচ্ছে, শুধু প্রশ্ন করছে না। ফোন আলাপ শেষে এগিয়ে এলো আতিকা। ইয়ানা চোখ ছোট ছোট করে বলল, কি ব্যাপার বলতো? ফোনে আজকাল কল একটু বেশি ব্যস্ত থাকিস, অনলাইন থাকিস সর্ব সময়, চোখে মুখেও কেমন লাজুক ভাব। এই তুই আবার লুকিয়ে লুকিয়ে বিয়ে টিয়ে করিসনি তো? অত্যাধিক সংশয় প্রকাশ করে কথাগুলি বলল ইয়ানা। আতিকা চোখ দুটো পিটপিট করল। এদিক ওদিক তাকিয়ে নার্ভাস হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করল। ইয়ানা ছোট ছোট চোখ করে পরখ করল সবটা। আতিকা আমতা আমতা স্বরে বলল, আরে না না, পাগল নাকি? তুই যেরকম ভাবছিস ওরকম না। তাহলে কি রকম? ধুর। আচ্ছা শোন, মা ফোন করেছিল, বলল আজ বাড়িতে জলদি ফিরতে, কারণ বলল না। ইয়ানা রুদ্ধশ্বাস ছেড়ে বলল, এক্ষুনি চলে যাবে? নিনু, তোকে কি রিফাত দা ভাই নিতে আসবে? রিফাতের নাম শুনেই বুকটা হাকুপাকু করে উঠল ইয়ানার। চিত্ত আকুল হলো কেমন। হলদে শুভ্র চেহারায় একটা মোহনীয় ভাব স্পষ্ট হলো। লোকটা তার প্রতি সেবা যত্ন, তিক্ত মুহূর্তে তার পাশে দাঁড়ানো, তাকে মনোবল দেয়া। আর তার জন্য নিজের ক্রুদ্ধ রূপ জাহির করতেও দ্বিধাবোধ করেনি লোকটা। এই কয়েকদিনে রিফাতের প্রতি আলাদা এক প্রকার অনুভূতির সৃষ্টি হয়েছে। রিতমাঝারি কেমন নড়পড়ে পরিবেশের আবির্ভাব ঘটেছে। আতিকার করা প্রশ্ন মাথা নাড়ালো। লোকটাকে তা আজ সকালে চোখেই দেখেনি। তাহলে কি আজ রিফাত তাকে নিতে আসবে না? মনটা খারাপ হলো, ঠোঁট উল্টে বলল, জানি না, আজ সকালে তো ওনার সাথে দেখাই হয়নি। তাহলে ফোন করে জিজ্ঞাসা কর। না না না, ফোন করব না। তবে আর কি, অপেক্ষা কর, যদি না আসে তাহলে একাই চলে যাস। আচ্ছা আমি গেলাম, বাই। অস্থির হয়ে বলল ইয়ানা। আতিকা বিদায় দিল। ইয়ানা ফোন বের করে সময় দেখে নিল। তাতে ছুটি হয়েছে মাত্র 15 মিনিট। রিফাতের জন্য অপেক্ষা করতে মন চাইছে। অন্তর বলছে সে আসবে। ক্যাম্পাস থেকে বেরিয়ে গেটের কাছে দাঁড়ালো। আশেপাশে ব্যস্ত ছাত্রছাত্রীদের সমাবেশ। নিজ নিজ কর্মে নিয়োজিত ইনসানকুল। ইনায়া চোখ ঘোরালো। কলেজের দেয়ালের সাথে লাগোয়া বেশ কিছু গোলাপ গাছ আছে।
ইনার দৃষ্টি আকর্ষণ করলো ফুটন্ত লাল গোলাপ। এগিয়ে গেল, হাত বাড়িয়ে ছুঁয়ে দিল সেই রক্তিম ফুল। নিচের ঠোঁট কামড়িয়ে চারিদিকে পরক করে টুক করে ছিঁড়ে ফেলল সেই গোলাপ। মনটা নেচে উঠল, ফুলছে তার ভীষণ প্রিয়। নাক ডুবিয়ে সুবাস নিল, জুড়িয়ে গেল অন্তর। হে ক্যান উই টক? অচেনা আওয়াজে চমকে উঠল ইয়ানা। ঘাড় ফিরিয়ে পেছনে ফিরে দেখল কলেজের ফরমাল পোশাকে এক কাঁধে ব্যাগ ঝোলানো এক ছেলে। দেখে বুঝলো ছেলেটি তার ক্লাসমেট নয়, আর না তার চেনা কেউ। ইয়ানা ভ্রু কুঁচকে বলল, আমি কি আপনাকে চিনি? ছেলেটা হেসেই জবাব দিল, জি না, আমি 4th ইয়ার সিনিয়র তোমার। আসলে কিছু কথা ছিল। ইয়ানা অত্যাধিক স্বাভাবিকভাবে বলল, জি বলুন। এখানে না, যদি কিছু মনে না করো তাহলে সামনের ক্যাফেতে বসে কথা বলতে পারি প্লিজ? ইয়ানা এবার কিছুটা কঠিন হয়ে অন্যদিকে ফিরে বলে, সরি, যা বলার এখানেই বলুন, না হলে থাক। ইয়ানা প্লিজ বোঝার চেষ্টা করো। আসলে আমি একটু ইন্ট্রোভার্ট, সবার সামনে কথা বলতে হেজিটেট ফিল হয়। প্রমিস, বেশি সময় নেব না তোমার, না করো না প্লিজ। ছেলেটার বিনয়মূলক কথা শুনে ইয়ানার একটু ভাবনা হয়। ছেলেটা তার নামও জানে, হয়তো সত্যি জরুরি কিছু। চোখ যায় রাস্তার ওপারে ছোট্ট একটা ক্যাফে, যা ভরপুর থাকে কলেজের ছাত্রছাত্রী দ্বারা। ইয়ানা ছোট্ট একটি শ্বাস ফেলে। রিফাতও এখনো এসে পৌঁছায়নি। মনে মনে ভাবল, ছেলেটির বক্তব্য শুনেই আবারও এসে এখানেই দাঁড়াবে, অপেক্ষা করবে রিফাতের জন্য। যা বলার তাড়াতাড়ি বলুন। কিছু অর্ডার দিই, তারপর না হয়? জি না, আমি খেতে আসিনি। আপনার বক্তব্য রাখেন, সেটাই শোনার জন্য এসেছি। ছেলেটি ইয়ানার দৃঢ়বাক্যে হাসলো, তারপর বুক ফুলিয়ে শ্বাস টানলো। নার্ভাস লাগছে ভীষণ। জীবনের নব অনুভূতির স্বীকারোক্তি অত্যাধিক কঠিন। ইয়ানা তার কথা শোনার অপেক্ষায় আছে দেখে ছেলেটি সময় নষ্ট করল না, অত্যন্ত নমনীয় সুরে বলল, আমার নাম আরহান। কিসে পড়ি তা আগেই জানিয়েছি। প্রায় 6 মাস আগে আমি তোমায় দেখি, আর দেখতেই সর্বনাশ ঘটে আমার। যেটা থেকে নিজেকে এতদিন দূরে সরিয়ে রেখেছিলাম তাতেই জড়িয়ে পড়লাম। বলতে পারো লাভ অ্যান্ড ফার্স্ট সাইট হয়েছিল তোমায় দেখে। অনেক চেষ্টা করেছি তোমায় ভালো না বাসার, কিন্তু আমি ব্যর্থ। ইয়ানা, আমি তোমায় ভালোবাসি, আমায় ফিরিয়ে দিও না। সময় না উত্তর দেওয়ার, আমি অপেক্ষায় থাকবো। ইয়ানার শান্ত মনোভাব, হৃদয় অস্পষ্ট কায়া, মস্তিষ্ক ভোম। ভালোবাসার শব্দ আনমনে আওড়ানে ভেসে উঠল রিফাতের চেহারা। চমকে উঠল চিত্ত। ছেলেটির আকুল দৃষ্টি ইয়ানাতে নিবদ্ধ। জিভ দিয়ে ঠোঁট ভেজালো ইয়ানা। ছেলেটির দিকে না তাকিয়ে বলল, অপেক্ষায় মানুষ তখন থাকে যখন সামনের মানুষটি দিক থেকে সূক্ষ্ম আশার দেখা মেলে। শব্দে হোক কিংবা নিঃশব্দে আপনার অনুভূতিকে সম্মান জানাই, কিন্তু আমি আপনাকে কোনো আশায় রাখবো না। আপনারও আমার উত্তর বুঝেছেন অবশ্যই। কথাটি বলেই ইয়ানা উঠে দাঁড়ালো, ব্যাগ কাঁধে নিয়ে পা বাড়ালো, কিন্তু ছেলেটির কথায় পাজোড়া থেমে গেল। অন্য কেউ আছে নাকি জীবনে? মনের ঠিকানায় তার বসবাস? ইয়ানা ফিচেল হাসলো, ঘুরে তাকিয়ে বলল, মনের ঠিকানা তার নামই, আর তার হৃদয় দুইটাই তার। খুব ভালোবাসো বিএফকে? স্বামী। চলে গেল ইয়ানা। ছেলেটির চিবুক ঝুঁকে আসে, মনের কোণে ব্যথা অনুভব করতে পারছে। প্রথম অনুরাগের অনুভূতি এতটা বেদনাদায়ক, জানলে এই অনুভূতি হতে সে সীমাহীন দূরত্ব বজায় রাখত। চোখের কোণে বাড়িকণা জমাট বেঁধেছে, বুকের ভেতর চিনচিনে ব্যথাটা ক্রমশ বাড়ছে। মেয়েটা বিবাহিত, কারো অর্ধাঙ্গিনীর কথা ভেবেই ধপ করে বসে পড়ল চেয়ারে। আরে দাদু ভাই, তুমি এই সময় আচ্ছা এসেছো, তখন ভালোই, একসাথে দুপুরে খাবো। না, খিদে নেই। গম্ভীর স্বরে কথাটি বলে গটগট আওয়াজে সিঁড়ি বেয়ে চলে গেল নিজ রুমে রিফাত। এদিকে ইব্রাহিম সাহেব ইয়ানার কথা জিজ্ঞাসা করবে তার সুযোগই পেলেন না। তিনি রুমে এসে ধারাম করে দরজা বন্ধ করে কাঠের টি টেবিলে সজোরে এক লাথি মারে। নিজের রাগ কিছুতেই সংবরণ করতে পারছে না রিফাত। অস্থির মনোভাব রিফাতের। দুহাত দিয়ে মাথার পিছনে চুল খামছিয়ে ধরে রুম জুড়ে পায়চারি করছে। ফুসফুস করে নিঃশ্বাস নিচ্ছে সে। কঠিন চেহারা, কপালের রগগুলি অস্বাভাবিক, শরীরের প্রত্যেক শিরায় উপশিরায় যেন জোশ খেলে যাচ্ছে। মনে পড়ছে কাছের মোটা দেয়ালের ওই পাশে ইয়ানার সাথে এক ছেলের দৃশ্য। ইয়ানার হাতে ছিল এক লাল গোলাপ, যা দেখে বুঝতে বাকি রইল না ছেলেটির মনোভাব ইয়ানার ক্ষেত্রে কি। রিফাতের ব্যাকুল অন্তর, ইয়ানাকে শুধুই তার দায়িত্ব ভাবা মনটা এখন যেন কোথায় গায়েব। রিফাত নিজেকে সংযত রাখতে সিগারেট ধরায়।
এক দুটো তিনটে, হয়তো তার থেকেও বেশি বিষাক্ত হওয়া উড়িয়ে দিচ্ছে শুদ্ধ বাতাসে। নিজেকে এক প্রকার উন্মাদ মনে হচ্ছে, অত্যাধিক খাপ ছাড়া লাগছে। মনে হচ্ছে মেয়েটা যা ইচ্ছে করুক, তাতে তার কি? মেয়েটা তো মাত্র তার দায়িত্ব। কিন্তু অন্যদিকেই অন্তর বিদ্রোহ করে বলছে, ইয়ানা শুধুই তোর রিফাত, তোর বউ, তোর সম্মান, তার সমস্তটা জুড়ে শুধুই তুই থাকবি। ইয়ানার জীবনে অন্য কোনো পুরুষের অস্তিত্ব কথাটি ভেবেই রিফাত হোসেন চমকে উঠল। বুক খাখা করছে, রক্ত যেন ফোরছে তার। সময় গড়ালো, ঘড়ির কাঁটা ঘুরে চলল আপন গতিতে।